আপনারা এটিএন নিউজ দেখছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে। সঙ্গে রয়েছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। আমরা আজকে কথা বলবো অনেক প্রযুক্তিগত উন্নয়ন কিন্তু হচ্ছে, আমাদের দেশ এর সাথে আসলে কতটা তাল মিলিয়ে চলতে পারছে। আজকের মানুষ ঘুম থেকে ওঠা থেকে শুরু করে যদি আমরা বলি একদম রাতের ঘুমানো পর্যন্ত ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স প্রযুক্তির ওপর অনেকটাই নির্ভরশীল। স্মার্টফোন, টেলিভিশন, ফ্রিজ, এয়ার কন্ডিশনার কিংবা হোম অ্যাপ্লায়েন্স, জীবনের প্রত্যেকটা ধাপে ইলেকট্রনিক্স কিন্তু এখন অনেক অপরিহার্য সঙ্গী হয়ে গেছে আমাদের। বাংলাদেশে এই শিল্পে অভ্যন্তরীণ উৎপাদন, পাশাপাশি গবেষণা ও বাজার সম্প্রসারণে কিছু প্রতিষ্ঠান আছে যারা নতুন দিগন্তের দ্বার উন্মোচন করেছে। বিশেষ করে যদি আমরা বলি, নোভার ইলেকট্রনিক্স দেশীয় বাজারে এক নতুন মান তৈরি করেছে। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে, আমরা এই যে শিল্প, এই শিল্পে কত দূর এগিয়ে যেতে পেরেছি, এগিয়ে যাওয়ার পথে আমাদের আসলে কি কি ঘাটতি আছে, আর প্রযুক্তি নির্ভর এই দৌড়ে বাংলাদেশি ব্র্যান্ডগুলো কতটা বিশ্ব প্রতিযোগিতার সাথে আসলে টিকে থাকতে পারছে কিংবা পারবে, এই নিয়ে আমরা আমাদের আজকের আয়োজন সাজিয়েছি। আমরা আজকে আমাদের হ্যাপেনিং পয়েন্টের বিষয় নির্ধারণ করেছি ইলেকট্রনিক্স শিল্প কতদূর এগিয়েছে বাংলাদেশে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে একজন অতিথি আছেন, আমাদের সঙ্গে একটু পরিচয় করে দিব। তার সাথে আছেন AKM ফারুক আহমেদ, চেয়ারম্যান ও MD নোভা ইলেকট্রনিক্স কোম্পানি লিমিটেড। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শুরুটা যদি করি, বাংলাদেশের যে ইলেকট্রনিক্স শিল্প আছে, এই শিল্পের বর্তমান অবস্থানকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমরা কি আসলে সত্যি শিল্পায়নের পরবর্তী ধাপে পৌঁছে যেতে পেরেছি? হ্যাঁ, ইনশাল্লাহ। সেভাবে চিন্তা চেতনা বা বিবেচনা করতে গেলে আমরা বর্তমান প্রেক্ষাপটে সমস্ত পৃথিবীতে যতগুলো দেশ আছে, ইলেকট্রনিক্সের ব্যাপারগুলো খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে বাংলাদেশও কম নয়, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশও এগিয়ে যাচ্ছে আর কি। যেমন ইলেকট্রনিক্সের প্রভাবটা এরকম হয়, সাধারণত বলা চলে 10 + 10 = 20, আর ইলেকট্রনিক্স ব্যাপারটা 10 × 10 = 100। ঠিক এইভাবে গতিটা ঠিক এরকম। এই প্রযুক্তি যেভাবে সমস্ত পৃথিবীতে সমস্ত দেশগুলো যেভাবে এগিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ইলেকট্রনিক্স ব্যাপারটাই খুব দ্রুত এটা গতি হচ্ছে আর কি, দ্রুত গতিতে আরো এগিয়ে যাচ্ছে, দ্রুত গতিতে চলে যাচ্ছে। আচ্ছা, এখনো কি আসলে আমাদের অনেক যন্ত্রাংশ এবং প্রযুক্তি আমদানি নির্ভর, নাকি দেশীয় গবেষণা এবং উন্নয়ন অনেক বেশি শক্তিশালী হয়েছে, বা যদি বলি কতটা শক্তিশালী হয়েছে? অর্থাৎ সব মিলে আমরা কি আমদানি নির্ভরই এখনো রয়ে গেছি কিনা, নাকি আমরা এর থেকে বের হয়ে একটু এগিয়ে যেতে পেরেছি? তা আসলে ইলেকট্রনিক্সের শিল্পতে আমাদের বাংলাদেশে যে কোনো বড় শিল্প করতে গেলে আপনার মেশিনপত্র বা র মেটেরিয়াল এটা বাহির থেকে আমাদের আমদানি করতে হয়। তবে হ্যাঁ, কিছু কিছু কোম্পানি বা কিছু কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা কিছু মেশিনপত্র এখানে পর্যায়ক্রমে আমরা আগাচ্ছি। তবে যেটা মূলত আপনার যে কোনো ইন্ডাস্ট্রি করতে হলে আপনার অন্য যে কোনো দেশ থেকে আমাদের মেশিনারি এবং র মেটেরিয়াল সেটা ইম্পোর্ট করে আনতে হয়। আচ্ছা, বৈশ্বিক যে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদেরকে ইলেকট্রনিক্স শিল্পের কোন দিকগুলোতে আসলে সবচাইতে বেশি বিনিয়োগ এবং দক্ষতার প্রয়োজন আছে? আসলে সেই ব্যাপার বলতে গেলে আমাদের দেশে আগে যেমন আরও 10 বছর আগে বা 15 বছর আগে আমাদের দেশে ইলেকট্রনিক্স শিল্পটা যেভাবে অবস্থান ছিল, তার চেয়ে অনেক অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। কারণ আমাদের দেশে যেটা সাধারণ মানুষের কেনাকাটার ক্ষমতাটা বৃদ্ধি পাচ্ছে, দ্যাট মিনস যে ফাইন্যান্সিয়াল লেভেল একটু ভালো হচ্ছে, সাধারণ মানুষের কাছে টাকা পয়সা আগের তুলনায় বৃদ্ধি পাচ্ছে। কারণ এই দেশের যারা সাধারণত লোক, আমাদের দেশে সাধারণত লোকজনগুলো পড়াশোনা শেষ করে বিদেশে পড়াশোনা করতে যায় বা কেউ জব করতে যায়। তো সেক্ষেত্রে বাহির থেকে আমাদের মোটামুটি ভালো টাকা পয়সা বা রমের যেটা আসে আর কি। তো সেই দিক দিয়ে বিচার বিবেচনা করতে গেলে মানুষের ক্রয় ক্ষমতাগুলো বৃদ্ধি পাচ্ছে। তো এই জন্য ইলেকট্রনিক্সের প্রোডাক্টগুলো দিন দিন আমাদের দেশে খুব চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা বলবো অবশ্যই পৃথিবীতে বিভিন্ন অন্যান্য উন্নতশীল দেশের তুলনায় বাংলাদেশ তো পিছিয়ে নেই, বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে আপনার মতে। আচ্ছা, তরুণ প্রজন্মকে নিয়ে যদি একটু আমরা কথা বলি, আমরা দেখি যে
দেশে কিন্তু তারা অনেকেই আছে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব পাচ্ছে না বলে বিদেশে চলে যাচ্ছেন, এমনটা অনেক তরুণদের অভিযোগ আর কি। তারা বিদেশে সেটেল হচ্ছে, বিদেশে পড়াশোনা করে সেখানেই তারা চাকরি বাকরি করছে, সঠিক মূল্যায়ন হচ্ছে না বলে অনেকে অভিযোগ মতে তারা বাহিরে সেটেল হচ্ছে। একটু তাদের নিয়ে যদি একটু কথা বলি, যে তরুণ প্রজন্মকে প্রযুক্তিগতভাবে দক্ষ করে তুলতে আসলে কি ধরনের শিক্ষা ব্যবস্থা এবং প্রশিক্ষণ দরকার, আপনার কি মনে হয়? আসলে অবশ্যই তরুণদেরকে যদি উদ্যক্ত করা না যায়, এদেরকে শিক্ষার পাশে এদেরকে প্রশিক্ষণের মাধ্যমে, যেমন দেশের সম্পদ দেশেই রাখতে হবে, এই স্লোগানটা আমরা দিতে হবে। আমাদের ছেলেপেলে যারা বড় হচ্ছে তাদের ভালো শিক্ষার জন্য, ভালো এডুকেশনের জন্য যখন সে বিদেশে যাচ্ছে, তো বিদেশ গভর্নমেন্ট কী করে, বিদেশে বড় আপনার ইউনিভার্সিটিগুলো কী করে, তারা মেধাবী ছেলেগুলোকে রেখে দেয়, ছেলে বা মেয়েদেরকে রেখে দেয়, তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে বা চাকরির ভালো সুবিধা দিয়ে বা ভবিষ্যতে সিটিজেন করবে এইসব দিকে সুবিধাগুলো তারা লক্ষ্য করে আমাদের ছেলে মেয়েগুলো ওখানে থেকে যায়। কিন্তু আসলে ইচ্ছা করলে আমরা যারা ব্যবসায়ী আছি বা আমাদের দেশের যে গভর্নমেন্ট আছে, যদি ছেলেদের জন্য বা আমাদের যুবক ছেলে মেয়েদের জন্য কোনো এখানে কারিগরি প্রশিক্ষণ ব্যবস্থা থাকে, এবং আমরা যারা ব্যবসায়ী আছি তা অবশ্যই আমরাও সেই ব্যাপারগুলো লক্ষ্য রাখবো যে ওই সব ছেলে পেলেদেরকে আমরা দেশে কিভাবে কাজে লাগাতে পারি। তা আমার বিশ্বাস তরুণ ছেলে মেয়েদেরকে এই দেশে কাজে লাগানোর জন্য যথেষ্ট বড় সুযোগ রয়েছে। এটা যারা আমরা শিল্প উদ্যোক্তা আছি আমরাও চেষ্টা করব, আর এই ব্যাপারে সরকার যদি আরো ব্যাপক প্রশিক্ষণের ব্যবস্থা রাখে, তাহলে আমাদের যে মেধাবী ছেলে মেয়েরা দেশের বাইরে গিয়ে ফেরত আসে না, কিন্তু তাদেরকে দেশে ফেরত এনে তাদেরকে কাজে লাগাইতে হবে, সেই ধরনের উদ্যোগ নিতে হবে। এটা যেমন আমরা ব্যবসায়ীরা নেব, তদ্রুপ সরকারকে এটা এগিয়ে আসতে হবে, নিতে হবে। সব পক্ষের এগিয়ে আসা থেকেই কিন্তু একটা সুন্দর কাঠামো সৃষ্টি হয়, এবং আমরা কিন্তু আমাদের তরুণ প্রজন্মের মেধাকে কাজে লাগিয়ে আমাদের দেশের ইলেকট্রনিক্স পণ্যের বা ইলেকট্রনিক্স বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি, আমরা কিন্তু সব সেক্টরে কিন্তু তরুণদেরকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারি, তাদের মেধাটাকে আমরা কাজে লাগাতে পারি, তাদের সঠিক মূল্যায়নটা যদি আমরা করতে পারি। আচ্ছা, আমরা এতক্ষণ কথা বলছিলাম প্রযুক্তি নিয়ে, ইলেকট্রনিক্স বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে। আপনি যেহেতু নোভার মতো একটা ইলেকট্রনিক্স কোম্পানির চেয়ারম্যান হিসেবে আছেন, উদ্যোক্তা, আপনি একজন শিল্প উদ্যোক্তা, আমরা নোভা নিয়েও কিছু কথা শুনবো। তবে আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে আমরা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে এসে আমরা নোভার আলোচনায় ফিরব। ধন্যবাদ দর্শক, হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে থাকুন, আমাদের অতিথিকে সাথে নিয়ে আমরা আবারও এই আলোচনায় ফিরে আসছি বিরতির পর। আমরা বিরতির পরে ফিরে এসে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে। কথা বলছিলাম আমরা আজকে ইলেকট্রনিক্স শিল্প কত দূর এগিয়েছে বাংলাদেশে। কথা বলছিলাম AKM ফারুক আহমেদের সাথে, তিনি চেয়ারম্যান ও MD নোভা ইলেকট্রনিক্স কোম্পানি লিমিটেড। আবারও স্বাগত জানাই বিরতির পর ফিরে এসে। যাওয়ার আগে যেমনটি বলছিলাম যে অনেক কিছু নিয়ে তো আমরা কথা বললাম, এবার একটু আমরা নোভা ইলেকট্রনিক্স কোম্পানি লিমিটেডের যে পণ্যগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। তারা কিভাবে তাদের দেশীয় প্রযুক্তি উন্নয়নে ভূমিকা রাখছে, নোভার মতো যে দেশীয় প্রতিষ্ঠানগুলো আছে কিভাবে আসলে দেশীয় প্রযুক্তি উন্নয়নে ভূমিকাটা রাখতে পারছে। আসলে আমাদের নোভা পণ্যগুলো আমরা মূলত আমরা যে কোনো প্রোডাক্ট চিন্তা করি, এটা গুণগত মান এবং এটা প্রাইসটা এরকম চিন্তা করি যে আমাদের দেশের সাধারণ যে গ্রাহক, যে ভোক্তা, এটা সে তার ক্রয় ক্ষমতার কতটুকু নাগালে আছে, সে কিনতে পারবে কিনা, তো এইটার উপরে আমরা ডিপেন্ড করি সাধারণত প্রোডাকশনগুলো আমরা করে থাকি। তো আমরা চেষ্টা করি মিনিমাম প্রাইজে আপনার একটা ভালো জিনিস কীভাবে দেওয়া যায়, যারা ভোক্তা তারা যেন সহজে এটা ব্যবহার করতে পারে। তো এটা হলো আমাদের মূল যুক্তি, এবং সেভাবে আমাদের প্রতিষ্ঠানগুলো চলছে, অর্থাৎ যাতে তারা ব্যবহার করে স্যাটিসফাই হয় এবং মিনিমাম প্রাইস থাকে, এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। আচ্ছা, আপনাদের পণ্য জনপ্রিয় হচ্ছে, এটা কি যদি বলি এটা কি মানের কারণে নাকি সাশ্রয়ী মূল্য রাখছেন এই কারণে? আসলে আমাদের নোভা পণ্য আমরা যদিও দীর্ঘদিন যাবত বিজনেস করে যাচ্ছি, তো প্রশ্ন হলো আমরা যখন তো যে কোনো পণ্য উৎপাদন করি বা দেশের বাইরে থেকে ইম্পোর্ট করি, তখন আমরা বিশেষ করে 2-3টা জিনিস দিকে খেয়াল রাখি। প্রথমত
এটা গুণগত মানটা সর্বোচ্চ ভালো রাখার চেষ্টা করি। আচ্ছা। এবং মিনিমাম প্রফিটে একটা ভালো জিনিস করার জন্য আমরা চেষ্টা করি, যাতে যারা ভোক্তা সাধারণ কাস্টমার তাদের এটা ক্রয় ক্ষমতার ভিতরে থাকে। তো সেই ক্ষেত্রে এই বিচার বিবেচনাগুলো করতে গেলে দেখা যাচ্ছে আমাদের প্রফিটের অংশটা খুব কমে যায়, মানে লাভটা খুব মিনিমাম হয়ে যায়। তো এরপর আমরা চেষ্টা করি যাতে ভোক্তা যারা আমার প্রোডাক্টটা নোভা পণ্য ব্যবহার করবে তারা যেন আপনার দীর্ঘদিন এটা ব্যবহার করতে পারে। এবং আমাদের বাংলাদেশে আরও অন্য কয়েকটা ব্র্যান্ড আছে, তো তাদের তুলনায় আমাদের প্রোডাক্টটা একই কাস্টমার সে বারবার কিনবে, তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে এই নোভা প্রোডাক্ট কেনার জন্য সে বলতে হবে যে হ্যাঁ নোভাটা ভালো, আমি কিনেছি, তুমিও কিনো। এটা তখনই বলবে যখন সে একটা প্রোডাক্ট কিনে ব্যবহার করে সে স্যাটিসফাই হবে, সে যে যখন মনে করবে যে আমি দামে ঠকিনি, আমি মানে একটা ভালো জিনিস পেয়েছি, তখনই কিন্তু সে তার মানে নিজ থেকে অন্য জায়গায় প্রচার করবে যে আমি এখানকার একটা পণ্য কিনেছি, তুমিও কিনতে পারো। এক্স্যাক্টলি। যেমন আপনি একটা আমার নোভা পণ্য একটা টেলিভিশন কিনেছেন, তা আপনি যদি 1 বছর 2 বছর ব্যবহার করে ভালো পান, যে মনে করছে ভালো সার্ভিস দিচ্ছে, তো অবশ্যই আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে বলবেন যে আমি একটা নোভা টেলিভিশন কিনেছি, তুমি এটা কিনতে পারো ভালো। তো আমরা এইভাবেই ডে বাই ডে এগিয়ে যাচ্ছি, আর আমাদের কাস্টমার ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে আপনাদের বিজনেস স্ট্র্যাটেজি, যেটা বলা যায় যে আমরা প্রফিট কম করব কিন্তু ভালো মানের পণ্য, সাশ্রয়ী দামে পণ্য আমরা ভোক্তাদেরকে উপহার দেব। আচ্ছা, এবার একটু জানতে চাইবো যে দেশীয় ব্র্যান্ডগুলোর সাফল্য কি আসলে বিদেশি ব্র্যান্ডের বাজার দখল সেটা কি আসলে ঠেকাতে পারছে, বা কতটুকু বিট করতে পারছে বিদেশি ব্র্যান্ডের সাথে দেশীয় ব্র্যান্ডগুলো? তা আসলে আমরা যদি আরও 20-25 বছর পিছনে আমরা চলে যাই, তো একসময় বাংলাদেশ সম্পূর্ণ ইম্পোর্টের উপর ছিল। বিদেশি ব্র্যান্ডগুলো, ওই ব্র্যান্ডগুলো আমরা দেশের বাহির থেকে একসময় জাপান থেকে ইম্পোর্ট করা হতো, একসময় সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে আমরা ইম্পোর্ট করে এনে বাংলাদেশে বাজারজাত করতাম। সেটা ওই টাকাটাই কিন্তু বিদেশে চলে যেত। আর যেহেতু বিদেশি পণ্য আমরা ডলারের মাধ্যমে সেটা ইম্পোর্ট করে আনছি, তো বিদেশি ব্র্যান্ডগুলো লাভবান হতো, বিদেশি কোম্পানিগুলো লাভবান হতো। কিন্তু দেখা গেছে আজকে প্রায় 15 বছর যাবতে আমাদের ইলেকট্রনিক্সে ইন্ডাস্ট্রিগুলো দিন দিন খুব বেশি আপনার ঊর্ধ্বমুখী হয়েছে। কারণ আমাদের দেশে বেশ কয়েকটা কোম্পানি আছে আমরা যারা এখানে উৎপন্ন করি, বিদেশ থেকে আমরা র মেটেরিয়াল করে এখানে প্রোডাকশন করা হয়, বা আমরা যারা ইম্পোর্ট করি তারাও ভালো মানেরগুলো করি। তবে ডে বাই ডে আমাদের দেশি পণ্য মার্কেটে আমাদের দেশে এটা জনপ্রিয়তার চাহিদা বৃদ্ধি পাচ্ছে, আর বিদেশি ভালো ভালো যেগুলি ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, সেগুলি হ্রাস হচ্ছে। কারণ সেটার গুণগত মান যতটুকু হোক প্রাইসটা অনেক বেশি, এবং আমরা সেটা ওই যে বিদেশি ব্র্যান্ডে, যেমন আমাদের নোভা ব্র্যান্ড, আমরা মনে করি বাংলাদেশের যে কোনো যেমন বিদেশি ইন্টারন্যাশনাল কয়েকটা ব্র্যান্ড আছে, তো ওইসব ব্র্যান্ডের সাথে তুলনা করতে গেলে আমাদের এই নোভা যে কোনো প্রোডাক্ট ওটা কাছাকাছি গুণগত মান, কিন্তু প্রাইস অনেক কম, প্রাইসটা অনেক কম, প্রায় অনেক 40% 50% আমাদের প্রাইসটা কম, কিন্তু গুণগত মান প্রায় কাছাকাছি। এবং এই কারণে কিন্তু আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশি পণ্যের চাহিদাটা দিন দিন বাড়ছে এবং আরো বাড়বে, দিন দিন বাড়ছে, আরো বাড়বে, আমরা আশা করতে পারি। এবং এটা নিঃসন্দেহে আমাদের বাংলাদেশিদের জন্য অনেক ভালো একটা খবর, এবং আপনারা যারা এই সেক্টরে আছেন আপনাদের জন্য নিঃসন্দেহে অনেক ভালো খবর। আমরা আমাদের হ্যাপেনিং পয়েন্টের আসলে একদম শেষ দিকে চলে এসেছি, তবু যেতে যেতে একটা প্রশ্ন একটু রেখে যেতে চাই আপনার কাছে। সরকার, উদ্যোক্তা এবং ভোক্তা, এই যে তিনটা পক্ষ, এই তিন পক্ষের মধ্যে সমন্বয়টা আসলে কেমন হলে আমরা বিশ্বমানের ইলেকট্রনিক্স শিল্পে পরিণত হতে পারবো? ধন্যবাদ। আপনাকে 3টা পয়েন্ট বলছেন। প্রথমত সরকার এবং তো উদ্যোক্তা এবং ভোক্তা। সরকার বলতে আমরা এদেশে যারা ব্যবসায়ী, আমাদের তাদের ফ্যাক্টরি আছে, আমরা বিদেশ থেকে যখন ইম্পোর্ট করে র মেটেরিয়াল আনি বা আপনার যে কোনো প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করে নিই, সেক্ষেত্রে সরকার আমাদের প্রতি সহনশীল হতে হবে, যাতে ব্যাড ট্যাক্সের ব্যাপারে এটা যতটুকু মিনিমাম কম করা যায়। তো সেই ক্ষেত্রে কারণ ব্যাড ট্যাক্স যত কম হবে সেই ক্ষেত্রে প্রোডাক্টের প্রাইসও কম হবে। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সরকারের সহযোগিতা এখানে কামনা করি এবং সরকারের সুদৃষ্টি কামনা করি। দ্বিতীয়ত উদ্যোক্তা, তবে আমাদের ইলেকট্রনিক্স নয়, বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের উদ্যোক্তারা খুব জরুরি। এই জন্য জরুরি, আমি বিজনেস করি, আমার ছেলেমেয়েরা বিজনেস করবে, তাদের উদ্যোক্তা হতে হবে। আর বর্তমানে যেসব ছেলেমেয়েরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তাদেরকে চাকরির পিছনে না ঘুরে তারা ব্যবসা করবে, ছোট হোক বড় হোক, যেভাবে হোক সে বিজনেস করতে হবে।
তার এই যে থিমটা তার ভিতরে ঢুকে দেওয়া হয় যে হেরে যাচ্ছি, এই ধরনের মেন্টালি তাকে নেওয়া যাবে না। যে কোনো বিনিয়োগ তার পজিটিভে আসতে হবে এবং সাকসেস হবে, এই ধরনের তাকে উদ্যোক্তা তৈরি করতে হবে। তাহলে প্রথম হলো সরকারের আমাদের সহযোগিতা দরকার, দ্বিতীয়ত নতুন নতুন লোকদেরকে উদ্যোক্তা তাদেরকে সাহস দিতে হবে, তাদের সহযোগিতা করতে হবে, যাহাতে এখনকার ছেলেমেয়েরা ব্যবসা করার জন্য, কাজ করার জন্য তারা উদ্যোগী হয় বা আগ্রহ থাকে। হ্যাঁ, এবং তৃতীয়ত যেটা বলছে বক্তা, তো বক্তা সাধারণত কি চায়? বক্তা চায় মিনিমাম প্রাইজে ভালো প্রোডাক্ট চায়। তো সেদিক চিন্তা করে আমাদের নোভা ইলেকট্রনিক্স, আমরা নোভা যত প্রোডাক্ট করি, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশন এবং যত ধরনের হোম অ্যাপ্লায়েন্স আছে, সেখানে আমরা বক্তার যাতে প্রাইজের তাদের মূল্যের কাছাকাছি হয়, দ্যাট মিনস তাদের কেনার মতো সমর্থ থাকতে হবে। যেমন এক্সাম্পল, আপনার 40,000 টাকা বেতন পান, তা আপনার বাসা ভাড়া দিতে হবে, আপনার ছেলে মেয়ে আছে, তা আপনার এর ভিতরে আপনারটা পণ্য ক্রয় করতে হবে একটা। কারণ এখন বর্তমান জগতে আপনার ইলেকট্রনিক্সটা খুব খুব প্রয়োজনীয় একটা যে কোনো বাসাতে, তার রান্নাঘর থেকে আরম্ভ করে ড্রয়িং রুম থেকে সব ক্ষেত্রে ইলেকট্রনিক প্রোডাক্ট প্রয়োজন। তো সেক্ষেত্রে আপনার ভালো প্রোডাক্ট মিনিমাম প্রাইজে দরকার, সেটা হলো আমাদের নোভা প্রোডাক্ট। আপনি সবসময় ব্যবহার করলে আপনি শান্তি পাবেন এবং এটা ভালো বেনিফিট পাবেন। এবং সাধারণত তারা এটা বক্তা বা এটা ব্যবহার করে আপনি করেন, আপনার মতো আরও 10 জন করে, এটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তা আমরা আমাদের প্রোডাক্ট এবং গুণগত মান এবং এটা সাশ্রয়ী, আমরা সেই ব্যাপারগুলো বিচার বিবেচনা করে আমাদের প্রোডাক্টগুলো আমরা বাজারজাত করতে পারি। অর্থাৎ সবার সমন্বয়টা যদি সঠিকভাবে হয়, তবেই কিন্তু আমরা বিশ্বমানের ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন করতে পারবো, সেটাকে আরও বেশি প্রসারিত করতে পারবো, এগিয়ে নিয়ে যেতে পারবো, বাংলাদেশের সুনাম আমরা আরও বিশ্বের বুকে ছড়িয়ে দিতে পারবো। না, অবশ্যই বর্তমানে বললাম তো, আগে আরও 20-25 বছর আগের তুলনায় বর্তমানে বাংলাদেশ ইলেকট্রনিক্সের দিকে অনেক অনেক এগিয়ে গেছে এবং ভবিষ্যতে আরও আগাবে। যদি গভর্নমেন্টে আমাদেরকে সহযোগিতা করে, তাহলে এই দেশে অনেক কিছু সম্ভব। কারণ আমি একটা মিনিট বলি আপনাকে, কারণ এই দেশে শিল্প উন্নয়ন এই জন্য আরও দিন দিন এটাকে ডেভেলপ করবে। কারণটা আমাদের আশেপাশে বা যেসব দেশগুলো থেকে আমরা একটা পণ্য ইম্পোর্ট করে থাকি, যেমনটা চায়না, আপনার থাইল্যান্ড বলেন, মালয়েশিয়া বলেন, ওই দেশের শ্রমিকের বাজার অনেক বেশি। কারণটা যেমন চায়নাতে একটা সাধারণ শ্রমিক মিনিমাম 50 থেকে 60,000 টাকা, বাংলাদেশে সেটা আপনার 15 থেকে 20,000 টাকা পাচ্ছে। আসলে এই বিষয়ে কথা বলতে গেলে আমরা মনে হয় শেষ করতে পারবো না। আমরা নিশ্চয়ই আরেকদিন বলবো। আমরা এই দেশে আপনার যে কোনো ইন্ডাস্ট্রি সম্ভব এবং খুব ভালো করতে পারবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে আপনি যুক্ত হয়েছেন। আসলে সময় স্বল্পতার কারণে আমরা আমাদের আলোচনা দীর্ঘায়ু করতে পারলাম না। আপনাকে অনেক ধন্যবাদ, এসেছেন, আপনি আপনার মূল্যবান পরামর্শ দিয়েছেন, অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। সুযোগ থাকলে অথবা আমি আর কিছু বলার ইচ্ছা ছিল। আমরা পরবর্তীতে আরো একদিন আমরা এই বিষয়ে কথা বলবো অবশ্যই, ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো হ্যাপেনিং পয়েন্টের আয়োজন এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সঙ্গেই থাকবেন।